সানিম, হাজাল, লেলা একটা ক্যাফেতে বসে আছে। সানিমের মাথা ব্যথা করছে, এখন তার কফি লাগবে। সানিমের অফিসে যেতে ইচ্ছে করছে না, তাই তো রিল্যাক্সে বসে আছে। লেলার হঠাৎ চোখ যায় সানিমের গলার দিকে। লায়লা ভ্রু কুঁচকে বলে, কে? তোর গলায় কি আছে? চুল সরাতো, ভালো করে দেখি। সানিম কিছুটা চমকে গেল। গলাটা চুল দিয়ে ঢাকার চেষ্টা করলো। তা দেখে হাজাল সন্ধিয়ার দৃষ্টিতে তাকিয়ে জোর করে দেখল। হাজাল দুষ্টুমি করে বলল, দেখ তো, মনে হচ্ছে কেউ কুমড়োর কামড় দিয়েছে। লেলা হেসে বলল, আরে, কামড় কেন দিবে? বল, লাভ বাইট দিছে। সানিম চোখ রাঙিয়ে তাকালো। দুজনে একটু ভয় পাওয়া তো দূর, উল্টো হাজাল দুষ্টু হাসি মুখে রেখে বলল, ভাব বাদ দিয়ে কেসে যা রেডি, নয়তো উষ্ঠা মারমু। সানিম হাসলো। তিনজন যখন একসাথে ফ্রি টাইম পার করে তখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সানিমের মন খারাপ থাকলেও আঞ্চলিক ভাষায় কথা বলে, যাতে সানিমের মন ভালো হয়ে যায়। তিনজন কেউ কাউকে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে দেয় না, এরা এমনই। সানিম জানে এরা কাহিনী না বলা পর্যন্ত দুজনের একজনও ছাড়বে না। তাই সানিম সংক্ষিপ্ত একটু বলল, যা শুনে দুজন হা হয়ে আছে। লেলা সানিমের গাল টেনে বলে, হাউ রোমান্টিক। সানিম লেলার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বলেছি না গাল টানবি না। লেলা দুষ্টুমি করে বলে। তাহলে কি টানবো বল? সানিম হতাশার নিঃশ্বাস নিল। জানে বলেও লাভ নেই, এখন এরা দুষ্টুমির মুডে আছে। হাজাল তো এতক্ষণ হা হয়েছিল কাহিনী শুনে। এবার সে বলল, তলে তলে টেম্পো চালাও, আমরা কিছু বললেই বলো হরতাল ফাজিল সেমরি। লেলা হাজালকে বলল, আরে, কারেন্ট জাল, তুই একবার ইমাজিন কর জান সানিমের লাভ বাইট দেওয়ার দৃশ্য। ইস, আমার তো ভাবতেই লজ্জা লাগছে। বলে লেলা দুহাতে মুখ ঢেকে ফেলল। হাজাল রাগী চোখে তাকিয়ে আছে লেলার দিকে। সানিম মাথা নিচু করে হাসল। এখন দুজনের মধ্যে লেগে যাবে, আর সানিমের প্রসঙ্গ চাপা পড়ে যাবে। সানিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন রিল্যাক্সে বসে কফি খাবে আর এদের ঝগড়া দেখবে। হাজাল ডেকে লায়লার পিঠে ধুম করে কিল বসিয়ে দিল। কয়লার বাচ্চা, তোর আর খবর আছে? লেলা কম কিসে হাজালের পিঠে ধারাম করে কিল দিয়ে বলল, এই মাছ ধরার জাল, তুই আমাকে কয়লা বললি কেন? তুই আমাকে মাছ ধরার জাল বললি কেন? তুই তো কয়লা, যা কয়লা কালি সর। এই, একদম কয়লা বলবি না, নয়তো ভালো হবে না, শালি উল্লু। হাজাল তো আরও রেগে ফায়ার। আমি উল্লুক, তুই কি শালি কয়লার গুডাউন? লেলা কিছু বলতে যাবে তার আগেই হাজাল আবার বলল, ওই খবরদার, গালি দিবি না, গালি দিবি না, ভালো ভালো গালি আমায় বাসায় আছে, পরে তোর সাপ্লাই দিবনি, এখন আউল ফাউল গালি দিবি না কইয়া দিলাম। সানিম নিজের হাসি আর আটকে রাখতে পারল না, ফিক করে হেসে দিল। সাথে ক্যাফেতে থাকা স্টাফগুলো মুখ চেপে হাসছে। ক্যাফেতে ওরা তিনজন ছাড়া কেউ ছিল না। লেলা হাই হাই করতে করতে বলে উঠল, আমি এখন এই মুখ কেমনে দেখামো? নাম আমার লায়লা, বানিয়ে দিল কয়লা। হায় হায় হায়। এবার হাজালও হেসে দিল। লেলা রেগে বলল, হোয়াট ইজ গালাগালি? ওয়ান মাথা ইজ গরম, নো পরোয়া লজ্জা সরম। সাম অদ্ভুত ওয়ার্ড আউট অফ দ্য মুখ, হার্ট ইজ ফিলিং ভেরি শু, অ্যান্ড ড্রয়িং লাফালাফি, দ্যাট ইজ কোল্ড গালাগালি। এবার সানিম আর হাজাল শব্দ করেই হেসে দিল। লেলা কিছুক্ষণ মুখ গোমরা করে বসে রইল, তারপর নিজেও হেসে দিল। হঠাৎ লেলা হাজাল হাসি থামিয়ে সানিমের দিকে তাকিয়ে সানিমের প্রাণখোলা হাসি দেখছে। হঠাৎ সানিম দেখল দুজনই ওর দিকে তাকিয়ে আছে, তাই ও বলে উঠল, কিরে তাকিয়ে আছিস কেন? হাজাল মুচকি হেসে বলল, তুই হাসলে গালে টোল পড়ে, দেখতে অনেক সুন্দর লাগে, আমি চাই তুই সারা জীবন এমন হাসি খুশি থাক। সানিমের হাসিটা মিলিয়ে গেল। লেইলা বলল, একদম তোকে গোমরা মুখে একটু ভালো লাগে না। সানিম হালকা হেসে বলল। তার মানে আমাকে হাসানোর জন্য এত কাহিনী? লেইলা হাজাল 32 পাটি দাঁত বের করে হাসল। সানিম দু হাত বাড়িয়ে দিলেই লেইলা হাজাল সানিমকে গিয়ে জড়িয়ে ধরল। সানিম ভাঙা গলায় বলল,
তোদের মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোরা না থাকলে আমি কবেই শেষ হয়ে যেতাম। লেলা হাসাল বুঝলো সানিম কান্না করছে, তাই দুজন চোখে চোখে কিছু ইশারা করে। সানিমকে দুই দিক থেকে কাতুকুতু দিতে লাগলো। সানিম হাসতে হাসতে বলল, হয়েছে, এবার আমাকে ছাড় প্লিজ, আর হাসতে পারছি না। ওরাও ছেড়ে দিল। ক্যাফের স্টাফ ম্যানেজার তাদের বন্ধুত্ব দেখল। তাদের কাছে বিষয়টা বেশ মজা লেগেছে। ক্যাফের একজন ছেলে স্টাফ এগিয়ে এসে বলল, আমি কি একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কারো কথা শুনে তিনজনই তাকালো। সানিম বলল, স্যার। ছেলেটা আমতা আমতা করে বলল, আসলে আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম আপনাদের খুনসুটি। আমাদের সবার কাছে ভালো লেগেছে আপনাদের এমন বন্ধুত্ব দেখে। আমার একজন বন্ধু ছিল, সে মারা গেছে অ্যাক্সিডেন্টে। আজ ওর জন্মদিন ছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে ওর জন্মদিনের কেকটা কাটি, যদি কিছু মনে না করেন। বলেই ছেলেটা মাথা নিচু করে নিল। সানিম তাকালো ছেলেটার দিকে। বয়স 20 কি 21 হবে। লম্বা, দেখতে শ্যামলা, মায়াবী মুখ। সানিম হাজালের দিকে তাকিয়ে ইশারা করলো। হাজাল উঠে গেল। সানিম ছেলেটাকে বলল, বসে এখানে। ছেলেটা বসলো। সানিম ছেলেটার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? তুমি আমার ছোটই হবে, তাই তুমি বললাম। ছেলেটা মুচকে এসে বলল, না ম্যাম, সমস্যা নেই, আপনি তুমি করেই বলেন। আর আমার নাম রবি। সানিম মুচকে এসে বলল। তা রবি, তোমার বন্ধু কি করে মারা গেল? সানিমের প্রশ্নে ছেলেটা কেমন ছলছল করে উঠল। ছেলেটা চোখ মুছে বলল, আমি আর রকি ছিলাম ইতির দুজনের ছোট থাকতে পরিচয়। আমরা বস্তিতে থাকতাম, দুজনে বোতল টুকাইতাম সারাদিন, আর বিক্রি করে যা পেতাম তাই দিয়ে পেট চালাতাম। ও আমার থেকে 3 বছরের বড় ছিল, সব সময় আগলে রাখতো। একদিন এসে বলল ও গ্যারেজে কাজ পেয়েছি। খুশি হয়েছিলাম খুব সেদিন। তখন ওর বয়স 8 ছিল। আমাকে ও স্কুলে ভর্তি করিয়ে দিল। ও চাইতো আমি অনেক বড় হই। আমিও খুশি মনে স্কুলে যেতে থাকি। স্কুল থেকে এসে ওর সাথে কাজ করতাম। দিনগুলি ভালোই কাটছিল, কিন্তু 5 বছর আগে ও আমাকে রেখে চলে গেল। সেদিন ওর সাথে কথা কাটাকাটি হয়। ও আমার জন্য এত কিছু করে, নিজের জন্য কখনো ভাবে না। ওর হাতটা কেটে গিয়েছিল অনেকখানি, গভীর ক্ষত ছিল, তবুও ডাক্তারের কাছে যায়নি। আমি বলেছিলাম ও যদি নিজের যত্ন না নেয় তাহলে আমি পড়াশুনো করব না। এটা নিয়ে কথা কাটাকাটি করে আমি রাস্তা পার হতে নেই না দেখে আমার দিকে যে ট্রাক ধেয়ে আসছিল আমি খেয়াল করিনি। যখন কেউ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তখন হুঁশ আসে, পিছনে ঘুরে দেখি আমার বন্ধু, মা বাবা, বড় ভাই রাস্তার পরে আছে। ওর রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। ওকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেই। ও শুধু আমার গালে হাত রেখে মুচকি হেসেছিল। তারপর আমার কোলেই ওর দম যায়। ছেলেটা কথা বলতে পারছে না কান্নার কারণে। সানিমের ভিতরটা কেমন করে উঠল। লেলা চোখে পানি ছলছল করছে, বাকি স্টাফদের চোখেও পানি। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা হাজার চোখের পানি মুছে এগিয়ে এসে বলল, বন্ধু জন্মদিনে কেউ কাঁদে তাহলে তো বন্ধু মন খারাপ করবে। সানিম চুপ করে আছে। লেলা বলল, যাও, মুখ ধুয়ে এসো, তারপর কেক কাটবো, যাও। ছেলেটাও তাই করল। সানিম এখনও চুপ করে আছে। হাজাল সানিমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হাজাল সানিমকে হালকা করে ধাক্কা দিল। সানিমের হুঁশ ফিরে হাজালের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। হাজাল প্রশ্ন করে। কি হয়েছে? সানিম মাথা নেড়ে কিছু না বলে। লেলা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অনেকক্ষণ হলো এখানে আছি, এখান থেকে বের হতে হবে। সানিম, তুই কি এখন গোডাউনে যাবি? সানিম দুজনের দিকে তাকিয়ে বলে, হুম, অনেক হিসাব বাকি আছে। একটু পরে ছেলেটা আসে। হাজাল কেকটা সামনে রাখে আর কাটতে ইশারা করে। ছেলেটা অবাক হয়, সে তো নিজেই আনতো। রবি সানিমের মুখের দিকে তাকায় আর বলে, তোমার বন্ধুর জন্য আমরা না হয় দিলাম কেকটা, এবার কেটে ফেলো তো। সানিম বাকি স্টাফগুলোকে ডেকে নেয়। সবাই মিলে কেকটা কাটে। লেলা ছেলেটাকে এক টুকরো কেক খাইয়ে দেয়। ছেলেটার চোখ ছলছল করে ওঠে। তারপর কেকটা কেটে সবাইকে দিতে বলল। ছেলেটা তাই করলো। সানিম যাওয়ার সময় ছেলেটাকে একটা কার্ড দিয়ে বলল, কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে এই কার্ডে দেওয়ার ঠিকানায় চলে যাও, কেমন? আর ভালো থেকো।
আসছি। ধন্যবাদ ম্যাম। ম্যাম নয়, আপু বলো। ওকে আপু। ভালো থেকো, আসি। ছেলেটা মাথা নাড়ায়। সানিম, লেইলা, হাজাল বাইক নিয়ে বেরিয়ে যায়। ছেলেটা ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জান অফিস থেকে বের হয়ে কলেজে যায়। আজ কতদিন পর কলেজে আসলো। ক্যাম্পাসে আসতেই দেখতে পেল মেহমেদ, সাবাস আরও কিছু ছেলে মিলে আড্ডা দিচ্ছে। জান বাইক পার্ক করে সেদিকে এগিয়ে যায়। জানকে দেখে সাবাস মেহমেদ জড়িয়ে ধরে। মেহমেদ বলে, কিরে কবে এসেছিস ঢাকায়? মেহমেদ কিন্তু জানে সে ঈশার কাছ থেকে শুনেছে, তবুও না জানার ভান করে জিজ্ঞেস করলো। জান বলল, পরশু এসছি। তোদের কি খবর, কেমন আছিস? সাবাস হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো। সবাই বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ জানের চোখ পড়ে মেহমেদের ওপর। দেখে ফোনে জানি কি করছে আর মিটমিটি করে হাসছে। জান সাবাসকে ইশারা করে জিজ্ঞাসা করে। সাবাস ঠোঁট উল্টে জানের কানে কানে বলে, আমার মনে হয় শালায় প্রেমে পড়েছে, আসছি দেখে দেখছি। জান অবাক হলো। মেহমদ আর প্রেম ভাবা যায়? তবুও কিছু বলল না। আসলে জানের ভালো লাগছে না। সানিমের জন্য মন খারাপ লাগছে তার। জান কিছু না বলে ক্লাসে চলে গেল। তার পিছনে সাবাস সহ বাকিরা চলে গেল। মেহমেদ কথার মাঝে এতটা ডুবে আছে যে বুঝতেই পারেনি। বেশ কিছুক্ষণ পর মাথা তুলে দেখে কেউ নেই। মেহমেদ অবাক হয়ে চারপাশে দেখে, সত্যিই কেউ নেই। মেহমেদ ছুট লাগায় ক্লাসের দিকে। মেহমেদ গিয়ে জানের পাশে বসে বলেন। আমাকে রেখে কেন এলি? জান বিরক্ত নিয়ে বলে। তো কি করব, তুই তো ফোনে বিজি ছিলি। মেহমেদ থতমত খেয়ে যায়, তারপর চুপ হয়ে যায়। বেশি কথা বললে বাস খাবে, এটা শিওর। দিশা ক্যাম্পাসে বসে আছে একটা ছেলে আর একটা মেয়ের সাথে। ছেলেটার নাম ঈশান আর মেয়েটার নাম জুথি। ঈশানের সাথে সম্পর্ক দিশার 1 বছরের। দিশা ঈশানকে প্রচণ্ড রকমের ভালোবাসে। ঈশান দেখতে শুনতে ভালো আর বড়লোক বলতে গেলে দিশাদের থেকে কম আর কি। আর জুথি মধ্যবিত্ত ঘরের মেয়ে। দিশা জুথি বেস্ট ফ্রেন্ড। জুথি আর ঈশান দিশার প্রাণ। দিশা আর ঈশা একই কলেজে ভর্তি হতে পারেনি পয়েন্ট কম থাকায়। ঈশার পয়েন্ট বেশি ছিল বলে ডাবিতে ভর্তি হতে পেরেছে। দিশা পারেনি। জুথি দিশাকে বলল। কিরে কাল আসিসনি কেন? দিশা জুথির দিকে তাকিয়ে বলল, কাল বিজনেস অ্যাওয়ার্ড ছিল, সেখানে গিয়েছিলাম। ও আচ্ছা, এবারও তো অ্যাওয়ার্ড তোর বড় আপু পেলো তাই না? দিশা মুচকে এসে বলল, না, এবার বড় আপু পাইনি, পেয়েছে আমার বড় আপু। ঈশান অবাক হয়ে বলল। তোমার বড় আপু মানে আজকে কোম্পানির মালিক সানিম খান? দিশা ঠোঁটে হাসি প্রসারিত করে বলে, ওটাই আমার বড় আপু। আর অ্যাওয়ার্ড যেই পাক, বড় আপু বা বড় আপু আমাদের বাড়িতেই তো এসেছে। জুথি হেসে বলল। তাও ঠিক। ঈশা দিশাকে উদ্দেশ্য করে বলে উঠল। যাই বলো, তোমার বড় বোন হ্যাপি হট অ্যান্ড। আর কিছু বলতে পারল না, তার আগেই দিশা চিৎকার দিয়ে উঠল। ঈশান! দিশা রক্তলাল চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান বুঝলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই আমতামতা করে বলল। সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে, সরি জান। দিশা রাগী চোখে তাকিয়ে বলে, মুখে লাগাম কেন? ফার্দার আমার সামনে আমার আপু বা বোনকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না। দিশা রেগে সেখান থেকে চলে যায়। ঈশান দিশাকে আটকাতে চাইল, তাই বলল, দিশা দাঁড়াও, ভুল হয়ে গেছে, আর হবে না প্লিজ। কিন্তু ততক্ষণে দিশা গেটের বাইরে বেরিয়ে গেছে। দিশা যেতেই জুথি বলল, তোমার সব সময় এসব না করলে হয় না? একবার হাতছাড়া হয়ে গেলে কি হবে? ঈশান বলল, আরে জান রিল্যাক্স, আমি ওকে মানিয়ে নিব, এখন চলো। কোথায়? তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। জুথি মুচকি হেসে বলল, চলো। ঈশান আর জুথি চলে গেল নোংরামি করতে। এটা 6 মাস ধরে চলছে, যেটা দিশার আড়ালে। দিশা সেটা জানেও না যে তার প্রাণপ্রিয় বান্ধবী তারই ভালোবাসার মানুষের সাথে তার পেছনে নোংরামি করে বেড়াচ্ছে, বাজেভাবে ঠকাচ্ছে, সে বুঝতে পারছে না। ঈশান চাইছে দিশাকে বিয়ে করে সম্পত্তি হাতাতে। তার সাথে সায় দিয়েছে জুথি। দিশার আড়ালে চলছে তাদের নোংরা সম্পর্ক। একটা রেস্টুরেন্টে বসে আছে নাজলি আর নাজমুল। কাল দেখা করতে পারেনি বলে আজ দুজনে দেখা করতে এসেছে। নাজমুল নাজলির দিকে তাকিয়ে বলল। আসলি এখন কেমন আছে? নাজলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
এখন ঠিক আছে, কিন্তু আগের থেকে বেশি চুপচাপ হয়ে গিয়েছে। নাজমুল বুঝলো নাজলির মন খারাপ, তাই প্রসঙ্গ চেঞ্জ করলো। 3 দিন পর আব্বু আম্মু তোমাদের বাসায় যাবে বিয়ের দিন ঠিক করতে। যাক, ফাইনালি এতদিন পরে আমার বউটাকে একান্ত আমার করে পাবো। নাজলি লজ্জা পেয়ে মাথা নিচু করে দিল। নাজমুল ঠোঁট কামড়ে হাসল, তারপর বলল, এখনই এত লজ্জা পেলে হবে? কিছু জমিয়ে রেখে বাসর রাতের জন্য। নাজলির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লোকটার আজ কি হয়েছে, তাকে এইভাবে লজ্জা দিচ্ছে? নাজমুল হাসল, বউটাকে আর লজ্জা না দিয়ে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। বলো কি খানে? নাজলি চুপ করে আছে, কিছুই বলছে না, মাথাও তুলছে না। নাজমুল বলল, আচ্ছা সানিম, আপুর কি হয়েছে? হাতে ব্যান্ডেজ দেখলাম। নাজলি এবার মাথা তুলল, মলিন মুখে বলল, জানি না, ওই দিন রেগে সব কিছু ভাঙচুর করেছে, তখনই হাতে কাজ ঢুকে গিয়েছিল। জানি না হঠাৎ হঠাৎ কী হয় আপু। এক কাজ করো, আপুকে বিয়ে দিয়ে দাও, দেখবে স্বামীর ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে। নাজলি আতকে উঠে বলল, যা বলার আমার সামনে বলেছ, বলেও আপুর সামনে বলো না, তাহলে তাণ্ডব শুরু করবে। এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, তারপর থেকে কেউ বিয়ের কথা বলে না। নাজমুল একটু ভেবে বলল, আচ্ছা, আপু কি কাউকে ভালোবাসে? নাজলি চিন্তিত ভঙ্গিতে বলল, যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে তো বলতে পারে, তার সাথে না হয় বিয়ে দিয়ে দিবে, কিন্তু সেটাও তো বলছে না। আর না, তাকে দেখে মনে হয় না সে কাউকে ভালোবাসে, সারা দিন তো অফিস কাজ নিয়েই পড়ে থাকে। তাও ঠিক। আচ্ছা বাদ দাও, দুপুর 2টা বাজে, লাঞ্চ করে যাই। কি খাবে বলো? তোমার ইচ্ছে মতো দাও। ওকে। নাজমুল ওয়েটারকে ডেকে কাচ্চি বিরিয়ানির সাথে বোরহানি অর্ডার করলো। কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেলে দুজনে খেয়ে উঠে গেল। নাজমুল বিল দিয়ে এসে নাজলিকে বাড়ি পৌঁছে দিয়ে অফিসে চলে গেল। সানিম সকাল থেকে না খাওয়া, কফি ছাড়া কিছুই খায়নি। জানও সেম, সানিমের রাগ ভাঙিয়ে একসাথে খাবে, তাই তো কলেজ শেষ করে 3টের দিকে অফিসে এসেছে। এখানে এসেও সানিমকে পায়নি, আজ বলে আসেনি। জানে সানিমের কাজ শেষ হলেই আসবে, তাই অফিসের কাজে মন দিল। সানিম একটা গোডাউনে অন্ধকার রুমের ভেতরে প্রবেশ করে, সাথে লেলা হাসাল পাশাও আছে। তিনজনে গেট আপ চেঞ্জ, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সানিম দেখলো দুজনকে বেঁধে রাখা হয়েছে। এই দুজন আর কেউ না, যারা নারী পাচারকারীদের সাথে যুক্ত ছিল। এই দুজনের অবস্থা খুবই করুণ। সানিম একটা লোহার গরম রড হাতে নিল। ছেলে দুইটা ভয়ে থরথর করে কাঁপছে। সানিম বলল, তোদের জিজ্ঞাসা করবো না তোদের বস কে? তোরা শুধু বলবি কেন সেনাপ্রধান ইয়াহিয়া খানকে মারতে চাস? ছেলেটা কাঁপা গলায় বলল, আমরা জানি না। সানিম চিৎকার করে বলল, কেন জানিস না বল, কেন জানিস না? ছেলে দুইটি সানিম চিৎকার শুনে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে, মুখ থেকে কথা বের করতে পারছে না। লেইলা হাসাল মুখ চেপে হাসল ছেলে দুটোর কাণ্ড দেখে। পাশা মনে মনে বলছে, যা শালা, ছেলেদের মান সম্মান আর রাখলি না, মেয়ে মানুষের সামনে প্যান্ট ভিজিয়ে ফেললি। বস ঠিকই বলে, তোরা ছেলে জাতীয় কলঙ্ক। সানিম আবার বলল, ওকে, জানিস না যখন তাহলে বেঁচে থেকে কি করবি, মরেই যা। সানিম গরম রড একটা ছেলে চোখের ভেতরে ঢুকিয়ে দিল। ছেলেটা চিৎকার করে উঠল। ছেলেটা চিৎকারে বাইরে থাকা গার্ডগুলো কেঁপে উঠল। পাশা চোখ বন্ধ করে নিয়েছে। লেইলা হাসাল বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। পাশে বসে থাকা ছেলেটা তো মনে হয় জান যায় যে অবস্থা। সানিম রডটা বের করে আরেক চোখে ঢুকালো। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। এটা দেখে পাশে থাকা ছেলেটা মাথা একপাশে কাত হয়ে গেল। যে ছেলের চোখে রড ঢুকিয়েছে সে ছটফট করতে করতে মারা গেল। সানিম ছেলেটার চোখ থেকে রড বের করে ছুঁড়ে মারল। পাশাকে ইশারা করলো পাশের ছেলেটার দিকে। পাশা ছেলেটার পালস চেক করে ঠোঁট উল্টিয়ে বলল, মারা গেছে। সানিম চেয়ারটারে জোরে লাথি মেরে বলল, শালা এটাও মারা গেল। এইটুকু কলিজা নিয়ে এসছে আমার সাথে লাগতে। তোদের বস কি দেখে তোদের রাখে আল্লাহই জানে। এতক্ষণ পর হাজাল মুখ খুলল। থাক, আর কিছু বলিস না বেচারাকে, তোর এই রূপ দেখে এমনিতে হার্ট অ্যাটাক করেছে, এবার চল। কি? সানিম কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। তার পেছনে হাজাল লেলা গেল। লেলা একটু থেমে পেছন ঘুরে বলল, দুটোকে প্যাকেট করে ওর বসের কাছে পাঠানোর ব্যবস্থা করো। লেলার কথা শুনে সানিম হাজাল বাঁকা হাসল।
পাশা মাথা নাড়িয়ে কাজে লেগে পড়ল। পাশা বডির গায়ে লিখে দিল 3 গ্যাংস্টার। সানিম সেখান থেকে বের হয়ে খান গ্রুপে গেল। হাজার লেলা তাদের অফিসে চলে গেল। সানিম কেবিনে ঢুকে দেখে জান বসে কাজ করতে করতে ফাইলের ওপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। সানিম মুচকে হাসলো। এখন বিকেল 4টে বাজে। সানিম জানের মাথায় হাত বুলিয়ে দিল, একটু ঝুঁকে কপালে চুমু খেলো। জানের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। সানিম মনে মনে আওড়ালো, জান কি না খেয়ে আছে? দেখে তো তাই মনে হচ্ছে, পাগল ছেলে। সানিম কাউকে ফোন করে খাবার পাঠাতে বলল। তারপর জানকে আস্তে করে ডাক দিল। জান, এই জান, এখনো কেন ঘুমিয়েছিস? উঠ। সানিমের ডাকে জানের ঘুম ভাঙে। মাথা তুলে দেখে সানিম দাঁড়িয়ে আছে। জান খুশি হয়ে বলে, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, তাই তো ওয়েট করতেছিলাম। সানিম গম্ভীর মুখে বলে, ওয়েট করছিলে কেন? আর বাসায় না গিয়ে এখানে কি? জান মুখ গোমরা করে বলল, সকালে না খেয়ে বেরিয়েছো, জানি দুপুরেও খাওনি, তাই এখানে বসে ওয়েট করছিলাম তোমার জন্য। আমি না খেলে তোর কি? আমার উপর রাগ করেই তো না খেয়ে আছো, তাই তোমাকে খাওয়ানোর দায়িত্ব আমার। সানিম মনে মনে হাসলে, তারপর বলল, আমি কোনো রাগ করিনি। খেয়েছিস তুই? জান চুপ করে রইল। সানিম দীর্ঘশ্বাস ফেলে বলল, যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। জান খুশি হয়ে চলে গেল। এর মধ্যে খাবার দিয়ে গেল। সানিম সার্ভ করে দিল। জান বেরিয়ে আসতেই একটা তোয়ালে দিল মুখ মোছার জন্য। জান তোয়ালেটা নিয়ে মুখ মুছে নিয়ে খেতে বসলো। সানিম আস্তে আস্তে চামচ দিয়ে খেতে লাগলো। সেটা মনে হয় জানের পছন্দ হলো না, তাই সানিমের প্লেটের খাবার নিজের প্লেটে নিয়ে নিল। সানিম অবাক হয়ে তাকিয়ে আছে। জান কি করছে? সানিমকে আরও বেশি অবাক করে দিয়ে এক লকমা খাবার তার সামনে ধরল। সানিম চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হলে জান বলল, চলো। সানিম ভ্রু কুঁচকে বলল, কোথায়? জান একটু রেগে বলল, জাহান্নামে। সানিম আর কিছু বলল না, কারণ জান জাহান্নামে নিয়ে গেলেও সে খুশি মনে যাবে। জান সানিমের হাত ধরে টেনে নিয়ে গেল অফিসের বাইরে। সবাই সরাসরি না তাকালেও আর চোখে ঠিকই তাকিয়েছে। সানিমের বাইকটা অফিসের গ্যারেজে রেখে জান নিজের বাইকে সানিমকে নিয়ে বেরিয়ে গেল। সানিম জানের কাঁধে হাত দিয়ে বাইকে বসে পরিবেশটা উপভোগ করছে। বাতাসে সানিমের চুলগুলো উড়ে বারবার জানের মুখে এসে পড়ছে। এতে জানের ভালো লাগছে, আর চোখে লুকিং গ্লাসে সানিমকে দেখছে। বেশ কিছুক্ষণ পর জান বাইক থামালো। বাইক থামতে সানিম চোখ মেলে তাকালো। আশেপাশে পরিবেশ দেখে সানিম হাঁ হয়ে গেল। সানিম বাইক থেকে নেমে দাঁড়ালো। জান বাইকটা একপাশে বিশাল বড় বটগাছের নিচে রাখলো। বাইক রেখে সানিমের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। জান সানিমকে নিয়ে গ্রামের দিকে এসেছে। গ্রামের মেঠো পথ, রাস্তার দুই পাশে ধানের ক্ষেত। সানিম যেদিকে তাকাচ্ছে সেই দিকে সবুজ আর সবুজ, চারদিকে বাতাস বইছে। সানিম দুই হাত মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে উপভোগ করছে। বাতাসে সানিমের কোমর সমান চুলগুলো উড়ছে। জান গালে হাত দিয়ে সানিমকে দেখছে। কিছু একটা মনে হতেই জান ফোন বের করে সানিমের কয়েকটা ছবি তুলে নিল। তারপর সানিমের পেছনে গিয়ে দাঁড়ালো। চুল বাতাসে উড়ার কারণে গলায় কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার দেওয়া কলঙ্কের দাগ নিয়ে এইভাবে ঘুরছো, লোকে দেখলে কি বলবে? কানে জানের ঠোঁটের ছোঁয়া লাগায় সানিম কিছুটা চমকে দূরে সরে গেল। তা দেখে জান শব্দ করে হেসে দিল। সানিম মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। জান সানিমের কাছে গিয়ে হাতটা ধরে সামনে এগোতে লাগলো। সানিম একবার জানের দিকে তাকালো, দেখলো জান তার দিকে তাকিয়ে আছে। সানিম চোখ সরিয়ে নিল। জান সানিমকে নিয়ে বেশ কিছুটা দূরে একটা টং দোকানে এলো। এখানে মাটির ভাঁড়ে চা পাওয়া যায়। জানকে দেখে দোকানদার বলল, আরে বাবা, তুমি অনেকদিন পরে এলে, কেমন আছো? জান মুচকে এসে বলল, জি চাচা, অনেকদিন পরে এলাম, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত, তাই আসা হয় না। আর আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আপনি কেমন আছেন? সানিম অবাক হয়ে তাকিয়ে আছে জানের দিকে। দোকানদার চাচা হাসি মুখে বলল, আমি ভালো আছি। তা এটা আমি আমাদের আম্মাজান নাকি? দোকানদার চাচার কথায় সানিম জান দুজনেই চমকে গেল। সানিমের অস্বস্তি লাগছে, তাই এদিক ওদিক তাকাচ্ছে। জান মাথা চুলকিয়ে মুচকি হাসলো। তা দেখে দোকানদার চাচা বলল, আর লজ্জা পেতে হবে না।
তোমরা বহো, তোমাদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে। দোয়া করি সুখী হও। জান মুচকে এসে সানিমকে একটা টুল এগিয়ে দিয়ে বসতে ইশারা করলো। সানিম বসলো, জান নিজেও বসে পড়ল। কিছুক্ষণ পরে চাচা চা এগিয়ে দিল। সানিম মাটির ভাঁড়ে প্রথম চা খেলো। সানিমের কাছে ভালো লাগলো। জান চা খাচ্ছে আর চাচার সাথে কথা বলছে। সানিম আশেপাশে তাকাচ্ছে। সানিম চা খেয়ে উঠে দাঁড়ালো, চাচার দিকে তাকিয়ে বলল, চাটা অনেক ভালো ছিল, ধন্যবাদ আপনাকে। সানিমের কথায় চাচা মুচকি হাসলো। কথাটা বলে সানিম সামনের দিকে হাঁটা ধরল। তা দেখে জান বিল মিটিয়ে চাচার থেকে বিদায় নিয়ে চলে গেল। জান সানিমের পাশাপাশি হাঁটছে। জান বলল, জানো সানশাইন, আমি মেহমেদ শাবাস এখানে 3-4 বার এসেছি। আমার কাছে জায়গাটা খুব ভালো লাগে। আজ তোমাকে নিয়ে এলাম। জায়গাটা কেমন? সানিম মুচকি এসে বলল, অসম্ভব সুন্দর। তখনই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে লাগলো। জান সানিমের হাত ধরে দৌড়ে বটগাছের নিচে এলো। বৃষ্টি বাড়তে লাগলো। বটগাছ থেকে একটু দূরে একটা মাঠ ছিল। বৃষ্টি শুরু হয়, বাচ্চারা বল নিয়ে মাঠে নেমে গেছে। সানিম সেই দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দৌড় দিল। সানিমকে দৌড়াতে দেখে জান তার পিছু নিল। সানিম বাচ্চাদের কাছে গিয়ে বলল, আমাকে তোমাদের সাথে ফুটবল খেলায় নিবে? বাচ্চাদের মধ্য থেকে একটু বড় সেই ছেলেটা বলল, আপনি আমাদের সাথে খেলবেন? সানিম মুচকি এসে মাথা নাড়িয়ে বলল, ওকে, তাহলে আসেন। সানিম বাচ্চাদের সাথে ফুটবল খেলতে লাগলো। সানিমকে এমন বাচ্চামি করতে দেখে জান নিজের খেলতে নেমে পড়ল। সারা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছে সানিম, তার পিছনে বাচ্চারা। জান সানিমের কাছ থেকে বল নিয়েছে। এখন জানের পিছনে বাচ্চারা দৌড়চ্ছে। জানের কাছ থেকে সানিম বল নেয় একবার, আবার সানিমের কাছ থেকে জান নেয়। মাঝখান থেকে বাচ্চারা ওদের পেছনে শুধু শুধু দৌড়াচ্ছে। একটা সময় সানিম হাঁপিয়ে যায়, তাই মাঠে বসে পড়ে। বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। সানিম বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দিল। বাচ্চারা চলে গেল। সানিম জান বটগাছের নিচে এসে দাঁড়ালো। এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সানিম জানের গা ঘেঁষে দাঁড়ালো। জান সানিমের দিকে তাকালো। সানিমের শরীর ভিজে চুপচুপ হয়ে গেছে। শরীরের সাথে শার্ট লেগে আছে। চুলগুলি কেমন দড়ি দড়ি হয়ে আছে। ছোট ছোট চুলগুলো মুখে লেপটে আছে। সানিম কাঁপছে, হয়তো ঠান্ডা লাগছে। কেমন জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। জান সানিমকে দেখে শুকনো ঢোক গেল। হঠাৎ বজ্রপাতের শব্দে সানিম চমকে জানকে দুহাতে চাপটে ধরল। জানের শরীরে মনে হয় কারেন্ট শক খেলো। এই বৃষ্টির মধ্যে সানিমকে এমন অবস্থায় দেখে জানের বারবার বেসামাল হয়ে পড়ছে। তার ওপর সানিমের আচমকা জড়িয়ে ধরায় পুরোই হতবাক এবং বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। জান সানিমকে সরাতে চাইলেও পারল না। জান ঠক গেল। তারপর অপ্রত্যাশিত কিছু একটা বুঝতে পেরে নিচের দিকে তাকালো, যেটা কেবল ছেলেদেরই বোঝা সম্ভব। এটা বুঝতে পেরে জান সানিমকে সরাতে চাইল, কারণ এমনিতেই কাপড় ভেজে শরীরের সাথে লেগে আছে। জানের মনে হচ্ছে কান থেকে যেন মুহূর্তেই ধোঁয়া বের হচ্ছিল। হঠাৎ সানিম কিছু একটা বুঝতে পেরে জানের থেকে ছিটকে দূরে সরে উল্টো করে দাঁড়ায়। জান নিজেও লজ্জা পেয়ে উল্টো করে মাথা নিচু করে নেয়। জান মনে মনে বলে, ছি, মান সম্মান আর রইল না। এখন কি করে এই মুখ দেখাবো? সানিম লজ্জায় কিছু বলতেও পারছে না। সন্ধ্যা হয়ে আসছে। বৃষ্টি এখন আর আগের মতো নেই। জান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। একটা সময় সফল হয়। জান যেন হাঁপ ছেড়ে বাঁচে। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। জান বাইকে বসে বাইক স্টার্ট করে। সানিম জানের থেকে দূরত্ব বজায় রেখে বাইকে উঠে বসে। কেউ আর কোনো কথাই বলছে না। বাড়ি আসতে আসতে রাত 8টা বেজে যায়। বাতাসে সানিম আর জানের কাপড় শুকিয়ে গেছে। বাড়ি আসতেই সানিম বাইক থেকে নেমে যায়। জান বাইক গ্যারেজে রেখে আসে। জান আসার আগে সানিম বাড়ির ভেতরে ঢুকে নিজের রুমে চলে যায়। কেউ কিছু বলার সময় পায় না। জান কিছুক্ষণ গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে ধীরে বাড়ির ভেতরে যায়। জানকে দেখে জান্নাত বেগম জিজ্ঞাসা করে, কিরে, দুজনে ভিজলি কি করে? জান আস্তে করে বলে, আসার সময় বৃষ্টিতে ভিজে গেছি। তাড়াতাড়ি রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর। জান আর দাঁড়ালো না, নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। সানিম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে গালি দিচ্ছে। ইস, আমি কত স্টুপিড! না বুঝে কেন জড়িয়ে ধরলাম? আগে কেন মাথায় এলো না?
এর জন্য জান বারবার আমাকে সরিয়ে দিতে চাইছিল, আর আমি গাধিটা বুঝতেই পারিনি। ধুরবাল, ওর সামনে কি করে যাব এখন আমি? সানিম নিজেকে বকতে বকতে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো। মাথাটা কেমন ভার ভার লাগছে। সানিম বুঝলো রাতে জ্বর আসবে। সানিমের বৃষ্টি সহ্য হয় না। সানিম আর নিচে গেল না। নাজলিকে মেসেজ করে বলে দিয়েছে সে খাবে না। জান গোসল করে কোমরে তোয়ালে বেঁচে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। জান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নগ্ন বুকে বিন্দু বিন্দু পানি জমে আছে। পানির বিন্দুগুলো চিকচিক করছে শরীরে। জানের খুব হিংসে হচ্ছে এই পানিগুলোর ওপর, কারণ তার সানশাইন তাকে ছোঁয়ার আগে এই পানির বিন্দুকণা তাকে ছুঁয়ে দিচ্ছে বলে। জান এসব ভেবে মুচকি হাসলো। সানিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ে গেল। জানে অন্যরকম অনুভূতি হচ্ছে, যা কাউকে বলে বোঝানো যাবে না। কতটা সময় পার হয়ে গেছে জান বলতে পারবে না। হঠাৎ কারো কথায় ধ্যান ভাঙে। পারুল দরজার বাইরে থেকে জানকে ডাকছে। ভাইজান নিচে খেতে ডাকছে। জান পিশাদ পড়তে পড়তে একটু জোরে পারুলকে বলে উঠল, তুই যা, আমি আসছি। পারুল চলে গেল। জান কিছুক্ষণ পর নিচে নেমে এলো। সবাই খাবার টেবিলে থাকলেও সানিম নেই। জান নিজেও স্বস্তির নিঃশ্বাস নিল, নয়তো অস্বস্তির লাগতো। জান বেশি একটা খেলো না। সানিম নেই তাই তার ভালো লাগছে না। রাত 10টা। সানিমের জ্বর এসেছে। সানিম বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। সানিম জানে তার জ্বর আসবে, আর সে জ্বরের ঘরে উল্টোপাল্টা বকে, তাই দরজাটা ভালো করে লাগিয়ে দিয়েছে যাতে কেউ না আসতে পারে। জান 2বার এসে ঘুরে গেছে। রুমের দরজা বন্ধ দেখে হতাশ হয়ে রুমে ফিরে গেছে। কিছু একটা চিন্তা করে জান সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা নাস্তা করে সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কেউ অফিসে যায়নি। জান গার্ডেনের দিকেই গেছে। সানিম এখনও ওঠেনি। অফিস যাবে না তাই কেউ ডাক দেয়নি। কিছুক্ষণ পর সানিমকে আসতে দেখে মুক্তা বেগম বলেন, ওই তো সানিম আসছে। মুক্তা বেগমের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকায়। আজ সানিম সাদা কালারের 3 পিস পরেছে। ভেজা চুল থেকে পানি পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে কেবল শাওয়ার নিয়ে এসেছে। সানিমকে দেখে তরুণা বেগম বলে উঠল, সানিম, কি হয়েছে? দেখে মনে হচ্ছে অসুস্থ। সানিম মুচকি এসে বলল, তেমন কিছু না, রাতে হালকা জ্বর এসেছিল, তাই হয়তো এমন লাগছে। সানিমের কথা শুনে তরুণা বেগম মেয়ের কপালে হাত রাখলেন আর বললেন, গায়ে তো এখনো জ্বর, রাতে ডাকনি কেন? সানিম তার মাকে জড়িয়ে ধরে বলে, আরে সামান্য জ্বরই তো, তাহলে এমন করছো কেন? বাদ দাও, তোমরা রেডি হয়ে এসো তো, হাতে সময় নেই, এমনিতেই লেট হয়ে গেছে। জান্নাত বেগম সানিমের হাত ধরে ডাইনিং টেবিলের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, চুপচাপ বস এখানে, আমি খাবার দিচ্ছি। আগে খাবি, পরে যেখানে খুশি যাবি। সানিম আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। আসলে কথা বলতে সানিমের ভালো লাগছে না। সানিম খাওয়া শেষ করে সবার উদ্দেশ্যে বলল, লেট হয়ে গেছে, এবার যাওয়া উচিত। দেখো 9:30 বাজে, এতগুলো মানুষের দুপুরে খাবারের আয়োজন করতে হবে। লেলা, হাসান আগেই চলে গেছে ওরা, তোমরা বেরিয়ে পড়ো। সানিমের কথা শুনে সানিমের আব্বু চাচারা বেরিয়ে গেল। সানিম জায়গার নাম আগেই বলে দিয়েছিল। ড্রাইভার দিয়ে 2 গাড়ি করে বাড়ির মেয়ে আর মহিলা বেরিয়ে গেল। সানিম একটা গাড়িতে দারোয়ান চাচাকে উঠিয়ে দিয়েছে। সানিম বাড়ির প্রতিটা রুমে দরজা জানলা বন্ধ করে দেয়। দরজায় তালা দিয়ে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। সানিম একটু থেকে কাকে যেন ফোন দিয়ে বলল, আজ বাসায় কেউ নেই, তুমি 5-6 জন গার্ড পাঠাও বাড়ির সামনে, খুব সাবধানে যেন পাহারা দেয়, আর সিভিলে পাঠাবে। সানিম নিজের কথাগুলো বলে ফোন কেটে দিল। পাশা ওই পাশ থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই বস তাকে কখনো কথা বলার সুযোগ দেয় না। নিজের কথা শেষ হতেই কেটে দেয়। পাশা ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজের কাজে লেগে বলল। সানিম গ্যারেজ থেকে বাইক বের করে যখনই স্টার্ট দেবে তখনই জান হাজির। সানিম ভ্রুকুচকে বলল, তুই এখানে কেন, যাসনি ওদের সাথে? জান সানিমের কথার উত্তর না দিয়ে কপালে হাত দিল আর বলল, তোমার শরীরে তো জ্বর, তুমি এই অবস্থায় বাইক নিয়ে বের হচ্ছ? সানিম ভ্রুকুচকে বলল, তুই কি যাবি? তাহলে উঠ, লেট হয়ে যাচ্ছে তো। সানিম জানের হাতে তালা দিয়ে ইশারা করলো গেটে তালা দিতে। জান গেটে তালা দিয়ে সানিমের পেছনে বসলো।
জান বসতে সানিম বাইক স্টার্ট করলো। জান চাইছে না সানিমকে বাইক চালাতে দিতে, কিন্তু এই ঘাড়তারা মেয়ে তো শুনবে না কারো কথা। জান দুষ্টু সে সানিমের কোমরে 2 হাত রাখলো। সানিমের মনে হয় শরীরে কারেন্ট বয়ে গেল। সানিম হুট করে ব্রেক কষলো বাইক। আচমকা এমন হয় জান টাল সামলাতে পারেনি। এতে জান কিছুটা ঝুঁকে গেল সামনের দিকে। এতে আরেক বিপত্তি হলো, জানের ঠোঁট গিয়ে সানিমের ঘাড় স্পর্শ করলো। সানিমের সারা শরীর শিউরে উঠল। সানিমের হাত পা কাঁপছে। সানিম নিজেকে সামলাতে চোখ খিচে বন্ধ করে আছে। জান যখন বুঝতে পারলো কি হয়েছে, তখন এক ঝটকায় দূরে সরে বাইক থেকে নেমে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা কেমন শুনশান। রাস্তা 2-1টা গাড়ি যাওয়া আসা ছাড়া তেমন কোনো মানুষ বা দোকানপাট নেই বললেই চলে। জান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, নামো, আমি গাড়ি চালাবো। সানিম আর কিছু বলল না। সানিমের শরীর এখনও মৃদু কাঁপছে। জান সবই লক্ষ্য করেছে, বাট কিছু বলেনি। বেশি কিছু বললে আবার না থাপ্পড় খায়। জান বাইক স্টার্ট করলো। সানিম পিছনে উঠে বসলো। সানিম জানকে ধরেনি, তাই দেখে জানের রাগ হলো। তাই সে বাইক জোরে টান দিল। সানিম অন্যমনস্ক থাকায় ডাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। তখনই জানকে আঁকড়ে ধরে সানিম। জানকে জড়িয়ে ধরে পৃষ্ঠে মাথা রাখলো সানিম। সানিমকে এই রকম করতে দেখে জান ভাবলো সানিমের হয়তো শরীর খারাপ লাগছে। জান সানিমের 2 হাত নিজের 1 হাত দিয়ে ধরে রাখলো, যাতে পড়ে না যায়। আর জান আস্তে আস্তে বাইক চালাতে লাগলো। আধা ঘন্টা পর জান বাইক থামালো বিশাল বড় আশ্রমের গেটের সামনে। জান বাইক থামিয়ে বাইকে বসে রইল। কি করবে ভেবে পাচ্ছে না। সানিমের সারা শব্দ পাচ্ছে না। জান টের পাচ্ছে সানিমের শরীর ভীষণ গরম। হাত ধরেই বুঝতে পেরেছে। হঠাৎ জান দেখে মেহমেদ আর সাবাস আরও কিছু ফ্রেন্ডের বাইক এসে থামলো। তা দেখে জান মেহমুদকে ডাক দিল। মেহমেদ, এইদিকে আয় তো জলদি। হঠাৎ জানের গলার আওয়াজ শুনে মেহমুদ সহ সবাই তাকায় জানের দিকে। সানিমকে এমন অবস্থায় দেখে মেহমুদ ছুটে এসে বলল, কি হয়েছে আপুর? প্রচণ্ড ঝড়ে মনে হয় সেন্সলেস হয়ে গেছে, তুই বাইক ধর, আমি নামবো। মেহমেদ বাইক ধরলে জান সানিমকে ধরে বাইক থেকে নেমে সানিমকে কোলে তুলে নেয়। গেটের কাছে বাইক কারের অভাব নেই। অনেক মানুষ তাকিয়ে আছে জান আর সানিমের দিকে। আশ্রমের মাঠে মানুষ গিজগিজ করছে। জান মেহমুদকে বলল, বাইক লক করে রাস্তা ক্লিয়ার কর ফাস্ট। ওর কথা শুনে সবার আর কিছু বন্ধুরা লোকেদের সাইড দিতে বলে রাস্তা বের করে দিল। জান চায় না কারোর সাথে সানিমের ছোঁয়াটা লাগুক। ওদের দেখে মানুষ 2 সাইডে সরে গিয়ে রাস্তা বের করে দিল। মেহমুদ বাইক পার করে জানের পেছনে ছুটেছে। হঠাৎ 2 তলা থেকে ঈশা চিল্লিয়ে বলল, সামনে দেখো আপু, কি যেন হয়েছে। সবাই সামনে তাকিয়ে দেখে জানের কোলে সানিম। এটা দেখে লেইলা হাজাল ছুটে নিচে নেমে এলো। তার পিছনে বাড়ির সবাই। ছেলেরা অন্য সাইডে ছিল। খবর পেয়ে তারাও ছুটে এলো। জান হাজাল আর লেইলাকে দেখে বলে ওঠে, হাজাল আপু, আপুকে শুয়ে দিতে হবে, বেডের ব্যবস্থা করো। হাজাল এখানকার গেস্ট হাউসে নিয়ে গেল। জান সানিমকে শুইয়ে দিল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। তরুণা বেগম বলল, কি করে হলো? একটু আগেই না ভালো ছিল? জান দীর্ঘশ্বাস ফেলে বলল, আপুই বাইক চালিয়ে আসছিল, হঠাৎ শরীর খারাপ হওয়ায় আমাকে বলল চালাতে। আমিও বাইক চালাতে লাগলাম। হঠাৎ আপু আমার পিঠে মাথা রাখলে বুঝতে পারি শরীর গরম। আমি আস্তে বাইক চালিয়ে নিয়ে আসি। এখানে এসে দেখি সেন্সলেস হয়ে গেছে। জান কিছু কথা চেপে গেল। হাজাল ডক্টরকে ফোন করলেন। জান্নাত বেগম সানিমের মাথায় পানি ঢালছে। সানিমের শরীরে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম শরীর। সবাইকে রুম থেকে বের করে দিয়ে হাজাল লেলা সানিমের শরীর মুছে দিল। তরুণা বেগম জান্নাত বেগম থাকতে চাইলেও লেলা বলল তারা পারবে। আসলে সানিমের শরীরে দাগ দেখে হাজারটা প্রশ্ন করবে, যার উত্তর তাদের কাছেও নেই। হাজাল এক্সট্রা ড্রেস নিয়ে এসেছিল, সেটাই পরিয়ে দিল। মাথায় পানি ঢালার কারণে পিঠ ভিজে গেছে। ড্রেস চেঞ্জ না করালে ঠান্ডা আরও বেশি লেগে যাবে। কিছুক্ষণ পর ডক্টর এসে সানিমকে চেক আপ করে, একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। তারপর প্রেসক্রিপশন করে দেয় মেডিসিনের জন্য। জান গিয়ে ওষুধ নিয়ে আসে। আয়ুব খান মেয়ের পাশে বসে আছে। তরুণা বেগম পাশে বসে আছে। বাড়ির সবাই সানিমকে ঘিরে বসে আছে। তখনই রুমে প্রবেশ করে 3য় লিঙ্গের মানুষ, আমরা যাদের হিজড়া বলি। অফিসের সকল কর্মচারী সানিমের সাথে দেখা করবে বলে ওয়েট করছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একজন হিজড়াকে সানিমের কাছে আসতে দেখে আয়ুব খান সরে গেলেন।
হিজড়ারা এসে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, এই সমাজে আমরা খুব অবহেলিত। আমরা হিজড়া বলে কেউ কাজ দেয় না, লেখাপড়া করেও অনেক চাকরি পায় না, কারণ আমরা হিজড়া। সেখানেই চাকরির জন্য যেতাম। যখন শুনতো আমরা হিজড়া তখন কিসের সার্টিফিকেট, কিসের কি, ধাক্কা দিয়ে বের করে দিত। কিন্তু এই ম্যাডাম আমাদের নতুন করে বাঁচার রাস্তা বের করে দিয়েছে। এখন সেজে গুজে বাসে রাস্তাঘাটে কারো কাছে হাত পেতে টাকা চাইতে হয় না, নিজের মতো করে চলতে পারি। অফিসে আমাদের কেউ ছোটো করে দেখে না, আমাদের নিয়ে কেউ একটু কথা বলে না। এখানে সবাই সবাইকে সাহায্য করে। এই সব কিছু সম্ভব হয়েছে এই ম্যাডামের জন্য। আল্লাহ ম্যাডামকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। রুমের বাইরে অনেক মানুষ ভিড় করেছে। অনেকের ইচ্ছা ছিল তাদের ম্যামকে সামনে থেকে দেখবে। সবাই ফুল দিয়ে অপেক্ষা করছিল সানিমকে বরণ করবে বলে। তার হলো কই। এই আশ্রমটা 3 তলা। এখানে 1000-এরও বেশি অনাথ বাচ্চারা আছে, আর 200 মতো বৃদ্ধ আছে। এদের সব কিছুর দায়িত্ব সানিম, হাজার, লেলা 3 জনে আশ্রমটাকে চালায়। দুপুরে সবার খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে যায়। সানিম অ্যাওয়ার্ড পেয়েছে তার জন্য। এত মানুষকে খাওয়ায়নি। আর সানিমের দাদার জন্মদিন ছিল। হয়তো এটা কেউ জানে না, আর জানলেও মনে রাখেনি। সানিম তার দাদা পুরান কাগজ ঘাঁটতে গিয়ে পেয়েছিল, তাই এত মানুষকে খাওয়ালো। এটা সানিম ছাড়া কেউ জানে না। রাত 1টা। সানিম নিজের বেডে শুয়ে আছে। পাশে লেলা, হাজারও আছে। সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে 12টার দিকে। সানিম কিছুটা সুস্থ। সানিমের বাড়ি থেকে লায়লা হাজারের বাড়ি যেতে 30 মিনিট লাগে। রাত হয়, যেতে দেয়নি সানিম। সানিমকে এমন অবস্থায় রেখে যেতেও ইচ্ছে করেনি। আজ 3 দিন পর অফিসে এসেছে সানিম। অফিসে এসেই মাথা গরম হয়ে গেছে। কোনো কিছুই ঠিক মতো নেই। একটা ফাইল খুঁজে পাচ্ছে না সানিম। পুরো রুম উলটপালট করে ফেলেছে। কোথাও ফাইল খুঁজে পাচ্ছে না। সানিম রাগে ফায়ার হয়ে আছে। দুপুরের দিকে জান অফিসে আসে। সানিমের কেবিনে এসে দেখে সানিম গম্ভীর মুখ নিয়ে বসে আছে। রুমের অবস্থা বেহাল। জান বুকে ফু দিয়ে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? রুমের এই অবস্থা কেন? সানিম কোনো কথাই বলছে না, চুপ করে বসে আছে। জান দীর্ঘশ্বাস ফেলে ম্যানেজারকে ফোন দিল। অফিস রুমে আসুন ফার্স্ট। বলে জান ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলল, মে আই কাম ইন স্যার? জান ম্যানেজারকে ভেতরে আসার অনুমতি দিল। ইয়েস কাম। ম্যানেজার রুমে ঢুকে দেখে রুম আর রুম নেই। ম্যানেজার মাথা নিচু করে বলে, স্যার কি করতে হবে? এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো ফার্স্ট। ম্যানেজার মাথা নাড়িয়ে চলে যায়। তারপর 2 জন স্টাফ আর ক্লিনারকে নিয়ে আসে। মেয়ে স্টাফ সব 2 জন ফাইল উঠিয়ে জায়গায় রেখে দেয়, আর ক্লিনার রুমটা পরিষ্কার করে দেয়। 4 জন তারা রুম থেকে চলে যায়। জান জোরে একটা শ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ে। সানিম এখনও চুপ, না কারো দিকে তাকিয়েছে না কারো কথা বলছে। জান একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এটাতে তোমার সাইন লাগবে। জান ফাইলটা এগিয়ে দেয়। সানিম কোনো কিছু না পড়ে সাইন করে জানের দিকে এগিয়ে দিল। জান খুশি হলো খুব। একটা সাইনের জন্য এত খুশি, ব্যাপারটা সন্তোষজনক। সানিম কথা বলছে না দেখে জান দুষ্টুমি করে বলল, আজ এত মন খারাপ? জামাই মারা গেছে নাকি? কথাটা বলতে দেরি হয়েছে। জানের মুখ চেপে ধরতে সময় নেয়নি সানিমের। জান তাকিয়ে আছে সানিমের চোখের দিকে। সানিমের চোখ কেমন লাল হয়ে আছে, রাগে না, অন্য কারণে, বোঝা যাচ্ছে না। সানিম শান্ত গম্ভীর গলায় বলল, বাজে কথা যদি আর একবার বলিস তাহলে কি করবো আমি নিজেও জানি না। জান কিছু বলছে না, চুপ করে তাকিয়ে আছে সানিমের চোখের দিকে। সানিম বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। জানের মুখ থেকে হাত সরিয়ে নিয়েছে সানিম। জানের থেকে চোখ সরিয়ে মনে মনে বলল, তোর চোখের মায়ার গভীরতা এত বেশি যে আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না। আমি সমুদ্রের গভীরতা দেখিনি, কিন্তু তোর চোখের গভীরতা দেখেছি আমি। তোর গভীর চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। সানিমকে চোখ সরিয়ে নিতে থেকে বাঁকা হাসিয়ে যান। ভালোবাসার মানুষের চোখে যদি না পড়তে পারে তাহলে কেমন ভালোবাসা? সানিম জানকে বলে, এটা কিসের পেপার ছিল এগুলো? জান বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোমার আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। সানিম ভ্রুকুঁচকে বলল, আমি দেখেছি কোনো প্রজেক্টের পেপার হবে এগুলো। কে বলল প্রজেক্টের পেপার? আমি বলছি তো, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পেপার, বুঝেছো? তোমার সাইন বাকি ছিল তাই নিয়ে নিলাম। জানের কথার আগামাথা কিছুই বুঝল না। এতে সানিম খুব বিরক্ত হলো, তাই বলল, যাবি এখান থেকে, মেজাজ খারাপ এমনি। জান বুঝলো সানিমকে রাগালে নিজের কাজ কমপ্লিট করতে পারবে না, তাই ইনোসেন্ট ফেস করে বলল, একটা কথা জিজ্ঞেস করব?
সানিম রোকজকে বলল। কি কথা? জান ঢোক গিলে বলল। আসার সময় দেখলাম একটা হিন্দু বাড়িতে বিয়ে হচ্ছে। আচ্ছা, হিন্দু আর মুসলিম বিয়ে কি একই রকম? না, হিন্দুদের বিয়েতে ছেলে মেয়েকে 7 পাক ঘুরিয়ে সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে কমপ্লিট হয়ে যায়। আর মুসলিম বিয়েতে ছেলে মেয়ে দুজনকে কবুল বলতে হয়। জান না জানার ভান করে বলল। কয়বার কবুল বলতে হয়? সানিম জানের দিকে তাকিয়ে বলল। এসব জেনে তুই কি করবি? জান আমতা আমতা করে বলল। জানতে মন চাইলো হিন্দু বিয়ে দেখে। কেন, জানতে চাওয়া কি ভুল নাকি? না। তাহলে বলো কয়বার কবুল বলতে হয়, আমিও জেনে রাখি। 3 বার কবুল বলতে হয়। জান না শোনার ভাব করে বলল। কয়বার কবুল বলতে হয়? সানিমের রাগ লাগছে। এমনি মাথা ঠিক নেই, কোটি টাকার ডিলের ফাইল পাচ্ছে না, আর জান কি সব উল্টোপাল্টা বলছে। সানিম বিরক্ত নিয়ে বলল। কবুল এভাবে 3 বার কবুল বলতে হয়। আর হয়েছে, শুনেছিস নাকি আরো বলতে হবে? কবুল ভালো করে শুনে নিস। এবার যা, মাথা খারাপ করিস না আমার, নয়তো কখন যেন হাত উঠে যায় আমার। জান খুশিতে একটু জোরেই বলে। কবুল 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 বলে দৌড় দিতে নিয়ে থেমে যায়। হুট করে সানিমের গালে চুমু খেয়ে ছুটে বেরিয়ে যায়। আর সানিম হাঁ করে তাকিয়ে আছে, কি হলো তাই ভাবছে। জান রুম থেকে বের হয়ে বলে উঠল। আশা করি আর কোনো কিছু লাগবে না। ওপাশ থেকে কিছু একটা বলে, তা শুনে জান মুচকে এসে কান থেকে ব্লুটুথ খুলে পকেটে পুরে নেয়। জান সানিমের কেবিনের দিকে তাকিয়ে বলে। তুমি নিজেও জানো না অজান্তে কি করে ফেললে। আমি ইচ্ছে করেই ফাইলটা সরিয়েছি, কারণ জানি এটা তোমার খুব দরকার। আর মানুষ রাগের মাথায় ভুল করে বসে, আর তুমিও রাগের কারণে বিয়ে করে নিলে। বাহ জান, তোর কি কপাল। মানুষ 3 বার কবুল বলে আর তোর বউ 6 বার বলেছে। কি ভালোবাসা, আহা। সানিমের প্রচুর রাগ হলো, হাতের কাছে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারল। সানিম রাগে ফোঁস করছে। একে তো কোটি টাকার প্রজেক্ট ফাইল পাচ্ছে না, কাল মিটিংয়ের জন্য এই ফাইলটা লাগবে। তার উপর জানের এমন ফাজলামি যেন রাগে ঘি ঢালার কাজ করেছে। জান দরজার বাইরে থেকে সব দেখল, বাট কিছু বলো না, কারণ এখন সামনে গেলে ওই গ্লাসটার মতো জানকে ছুঁড়ে মারবে। জান ডোন্ট কেয়ার ভাব নিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। মানে কিছুই হয়নি এমন একটা ভাব। অফিসের সবার উপরে আজ রাগ ছেড়েছে সানিম। ভয়ে কেউ আর টু শব্দ করেনি। মোল্লা বাড়ি। এমপির বড় ছেলে হায়দার মোল্লা রাগে ফুঁসছে, তার ভাইকে বাঁচাতে পারল না। এত চেষ্টা করেও তার ছোট ভাই হাফিজ মোল্লাকে বাঁচাতে পারেনি। হাফিজের নামে শুধু ধর্ষণের অভিযোগ ছিল না, ধর্ষণ করে তাদের মেরে ফেলার অভিযোগ আছে। নানা অপকর্মের সাথে জড়িত ছিল। সব প্রমাণ হওয়ায় আদালত তাকে ফাঁসির হুকুম দিয়েছে। আর সব কিছু প্রমাণ সানিম তার চাচুকে দিয়েছিল। হায়দার চিৎকার করে বলল। আমি ছাড়বো না খান পরিবারকে। যাদের জন্য আমি আমার ভাইকে হারিয়েছি তাদের এক একটাকে আমি পিস পিস করে কেটে কুত্তাকে খাওয়াবো। হায়দারের মা হালিমা বেগম ঠাস করে ছেলের গালে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল। কারণ হালিমা বেগম তার আদরের ছেলেকে কখনো মারা তো দূর, বকা পর্যন্ত দেয়নি। কারণ হায়দার খুব রাগী হলেও কখনো মেয়েদের অসম্মান করেনি। কিন্তু তার ছোট ভাই খারাপ পথে চলে গেছিল। কিন্তু তার খারাপ পথে যাওয়ার পেছে তার বাবা আছে, সেটা হায়দার জানেও না। তার বাবা যে কত বড় অমানুষ সেটা যদি সে জানতো, তাহলে হয়তো তার বাবাকে আগে খুন করত। হায়দার অবাক হয়ে তার মাকে বলল। মা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, ইচ্ছে করছে তোকে আরো 2টা লাগাই। তুই কার হয়ে প্রতিশোধ নিতে চাচ্ছিস? কার হয়ে? যে ছেলে 1000 মেয়ে জীবন নষ্ট করেছে, সব খারাপ কাজের সাথে জড়িত ছিল, এমন কোনো কাজ নাই সে করেনি, আজ তুই তার হয়ে প্রতিশোধ নিতে চাচ্ছিস? জানোয়ারটার ফাঁসি হয়েছে, ভালো হয়েছে। কত মেয়ের জীবন নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে গেছে। আজ তোর বোনের সাথে কেউ এমন করলে তুই কি করতি? জ্যান্ত পুঁতে ফেলতাম। হালিমা বেগম তাচ্ছিল্য হেসে বলল। বাহ, নিজের বোনের সাথে কেউ কিছু করলে জ্যান্ত পুঁতে ফেলবি, আর অন্যের বোনের সাথে যা খুশি করা যায়, তাই না? হায়দার গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপ করে আছে। কি বলবে? সত্যি তো, তার ভাই তো কম অন্যায় করেনি। হালিমা বেগম কম দুঃখ কষ্ট পেয়ে এমন কথা বলেনি। যতই খারাপ হোক, নিজের পেটের ছেলে, তিনি তো মা। কষ্ট তো তারও হচ্ছে, কিন্তু তার ছেলে যা করেছে তা ক্ষমার অযোগ্য। হারুন মোল্লা চুপ করে সোফায় বসে আছে, তার মাথায় চলছে অন্য চিন্তা। ছোট ছেলেকে দিয়ে সে যা খুশি তাই করিয়েছে, কিন্তু বড় ছেলেকে দিয়ে এসব কিছুই করানো তো দূর, জানলেও তার খবর করে দেবে। তাই সে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল।
হায়দা নিজের রুমে চলে গেল। রাত 11টা। সানিম ডিভানে বসে কাজ করছে ল্যাপটপে। মাথাটা পুরাই গরম হয়ে আছে। ফাইল কোথাও খুঁজে পায়নি। কাল কি হবে সেটা ভেবে সানিমের রাগ লাগছে। সবাই যার যার রুমে আছে। কারো রুমের লাইট অফ তো কারো রুমের লাইট জ্বলছে। যার নিজের রুমের বাইরে পায়চারি করছে। সানিমের রুমে যাওয়ার সাহস পাচ্ছে না। আজলি পানির জগ নিয়ে রুম থেকে বের হয়ে থাকে। জান কি যেন ভাবছে আর পায়চারি করছে। আবার একটু পর পর সানিমের রুমের দিকে তাকাচ্ছে। আজলি ব্রোকুচকে তাকালো। তারপর সন্ধিয়ান চোখে জানের কাছে গিয়ে বলল, কিরে তোর মতন এভাবে উকি মারছিস কেন? কারো কথায় জান চমকে পেছনে তাকায়। দেখে আশলি সন্দেহান চোখে তাকিয়ে আছে। জান মুচকি হাসি দিয়ে বলে, ও তুমি? আমি। কাহিনী কি বলতো? জান বিড়বিড় করে বলল, আর কাহিনী, বিয়ে করলাম বাট বাসর তো দূর, বউয়ের সামনেই যেতে পারলাম না। আর দেখ আমার শালিটা কেমন জেরা করছে। যেমন বউ তেমন আমার শালি, দুইটাই ঝাঁচিকি রানী। আশলি ব্রোকুচকে বলল, কি বিড়বিড় করছিস বলতো? কই কিছু না তো। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা থাকো, ঘুম পাচ্ছে আমার। আশলি আর কিছু বলার আগে জাহান রুমে চলে গেল। আশলি বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে নিচে চলে গেল। অন্ধকার রুমের মধ্যে রকিং চেয়ারে বসে আছে একজন, হাতে তার জ্বলন্ত সিগারেট। তখনই রুমে কেউ প্রবেশ করলো। চেয়ারে বসে থাকা লোকটি তাকে বলল, কি খবর হারুন সাহেব? আর খবর কি করব, এখন ডিকে আমি ছেলেটাকে তো বাঁচাতে পারলাম না। হারুন সাহেবের কথায় ডিকে খুব বিরক্ত হলো। কিছুটা বিরক্ত হয়েই বলল, আমার সাথে কাজ করতে হলে ইমোশনাল হওয়া যাবে না। বউ ছেলে মেয়ে সব কিছুর মায়া ত্যাগ করতে হবে। এই কথা আমি আগেই বলেছিলাম। এটাই লাস্ট, দ্বিতীয়বার আর সুযোগ দিব না। কথাটা মনে যেন থাকে। হারুন সাহেব আর কিছু বলল না। তখনই রুমের বাইরে থেকে বলে উঠল, বস আসবো? আয় ভিতরে। ছেলেটা অনুমতি পেয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। মাথা নিচু করে তার বসকে বলল, বস একটা খবর আছে। কি খবর? বস ওই দিন যারা মেয়েগুলোকে পাচার করতে বাধা দিয়েছে তাদের সন্ধান পেয়েছি। 3 গ্যাংস্টারের লোক ছিল। থাইল্যান্ডের বড় মাফিয়া। সে শুধুই থাইল্যান্ডের নয়, আরও 7টি দেশে রাজত্ব করছে ওই গ্যাং। কিন্তু এটা জানা যায়নি 3 গ্যাংস্টার ছেলে না মেয়ে। আপাতত এইটুকুই জানতে পেরেছি। ছেলেটাকে চলে যেতে বলল। ছেলেটা চলে গেল। হারুন সাহেব চিন্তিত মুখে বলল, 7টা দেশে রাজত্ব চালাচ্ছে, তার ক্ষমতার সামনে আমরা খুব নগণ্য ডিকে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা ডিকে? থাইল্যান্ডে মাফিয়া কুইন ছিল এজাবেলা। শুধু থাইল্যান্ড নয়, আরও কিছু দেশে রাজত্ব করতো সে। কিন্তু সে তো মারা গেছে 3 বছর আগে। তাহলে এখন সেখানে কে রাজত্ব করছে? 3 গ্যাংস্টারকে আমাকে জানতেই হবে। আপনি আসুন হারুন সাহেব। ডিকে আমি এখন আসছি, কিছু জানতে পারলে জানেন আমাকে। হারুন সাহেব চলে যেতেই ডিকে উঠে জানালার কাছে এসে দাঁড়ালো। সিগারেটে টান দিতে দিতে ভাবতে লাগলো, আমাকে জানতেই হবে কে এই 3 গ্যাংস্টার। আমার রাজত্বে এসে আমার সামনে দিয়ে সব নিয়ে চলে যাবে, তা কি করে হতে দেবে? তুই যত বড় মাফিয়া হোস না কেন, আমিও ডিকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তোকে পেতে হবে। খেলাটা এবার জমবে ভালো। বলেই হাসতে শুরু করলো। ঈশা মেহমেতের সাথে ফোনে কথা বলছে। ঈশা গাল ফুলিয়ে মেহমুদকে বলল, কতদিন হয়ে গেল দেখা করতে পারছি না, কাল দেখা করো প্লিজ। বোঝার চেষ্টা করো আমি কলেজে যাচ্ছি। বোঝার চেষ্টা করো আমি কলেজে যতক্ষণ থাকি তখন বন্ধুরা সাথে থাকে। আর তোমার ভাই জান, সে জানলে দুজনকে কোরবানি করবে। তুমি ভাইয়াকে এত ভয় পাও কেন? ভয় পাই জানকে হারানোর ভয়, বন্ধুত্ব ভাঙার ভয়, বিশ্বাসঘাতক বেইমানি উপাধি পাওয়ার ভয়। জান আমার জীবনে কি সেটা তুমি বুঝবে না ঈশা, বুঝবে না। মেহমেদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি করে সেটা মুছেও নিল মেহমুদ। ঈশা চুপ হয়ে গেল। কিছু বলার মতো খুঁজে পেল না। দুজনে চুপ, কেউ কোনো কথাই বলছে না। ঈশা কথা ঘোরাতে মেহমুদকে তার ছোটবেলার কথা জিজ্ঞাসা করলো। মেহমেদও তার ছোটবেলার কাটানো মুহূর্তগুলো বলতে শুরু করলো। আর ঈশা মুগ্ধ হয়ে শুনতে লাগলো। জান এখনও রুমের ভিতরে পায়চারি করছে। কোনোভাবে সানিমের সাথে দেখা করতে পারল না। সাহস নিয়ে গিয়েছিল, বাট দরজা বন্ধ ছিল। জান নিজেই বলতে লাগলো, বিয়ে তো করে নিয়েছি, কিন্তু এই জন্মে বাসর হবে কিনা আল্লাহই ভালো জানে। হায় রে, কাল বাসর রাতে বউয়ের মুখটাও দেখতে পেলাম না। ছি কি লজ্জা।
জান বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে খাচ্ছিল। তখন ওয়াজেদ খান বলল, ভাইজান আমাকে আজকে দুবাই যেতে হবে। আয়ুব খান খেতে খেতে বলল, কখন যাবে? 10টার দিকে ফ্লাইট। আচ্ছা, সাবধানে যেও। কেউ আর কোনো কথা বলল না, কিন্তু সানিম কেমন করে যেন চাইলো তার চাচার দিকে। সেটা কারো চোখে না পড়লেও আসলি চোখে ঠিকই পড়েছে, কিন্তু কিছু বলল না। খাবার খেয়ে যে যার কাজে চলে গেল। সানিম অফিসে গিয়ে ল্যাপটপ নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো, কিন্তু সে ফাইলটা ল্যাপটপে পাচ্ছে না। তখনই রুমে এলো হাসান আর লেলা। সানিমকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে লেলা বলল, কি হয়েছে সানিম? আর ইউ ওকে? সানিম ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ কিছুই ঠিক নেই। হাজাল বলল, কি হয়েছে? সানিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইল খুঁজে পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না। লেলা হাসাল একসাথে বলল। হোয়াট? সানিম দুজনের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলছি, ফাইল পাচ্ছি না, ল্যাপটপেও নেই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। হাসান ল্যাপটপ নিয়ে খুঁজলো, বাট কোথাও পেল না। লেলা বলল, মিটিং রুমে সবাই ওয়েট করছে, চল দেখি কি করা যায়। সানিম দীর্ঘশ্বাস ফেলে বলল, চল, তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায়ই দেখছি না আমি। সানিম, লেলা, হাজাল মিটিং রুমে গেল। রুমে গিয়ে তিনজনই চমকে উঠল, কারণ মিটিং রুমে জান বসে আছে সানিমের চেয়ারটাতে। সানিমরা ঢুকতে সবাই তাদের সাথে কুশল বিনিময় করলো। জান কিছু বলল না, গম্ভীর মুখে বসে রইল। সানিম চুপ করে অন্য সিটে বসলো। জান একবার সবার দিকে তাকালো, দেখলো সবাই এসেছে, তাই নিজের কাজ শুরু করে দিল। সুন্দরভাবে প্রেজেন্টেশন দিল। সবাই খুশি হলো জানের প্রেজেন্টেশন দেখে। সানিম, লেলা, হাজাল তো হা করে তাকিয়ে আছে। লোকগুলো ডিলটাতে সাইন করলো। জান সানিমের দিকে ফাইল এগিয়ে দিল। সানিমও সাইন করে দিল। মিটিং শেষ হতে জান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে এলো। সানিম তখন বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলছিল। জান বাইক নিয়ে সোজা কলেজে চলে যায়। সানিম তাদের বিদায় দিয়ে খুশি মনে অফিস রুমে গেল। অফিস রুমে গিয়ে খুশিটা গায়েব হয়ে গেল, কারণ জান রুমে নেই। সানিম ভাবছিল জান রুমে তার জন্য ওয়েট করছে, কিন্তু না, তার ধারণা ভুল, জান রুমে নেই। সানিম ম্যানেজারকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার চলে গেছে। সানিমের মন খারাপ হয়ে যায়। হাজাল জিজ্ঞাসা করে, তুই বললি ফাইল পাচ্ছিস না, আর জান ডিল কনফার্ম করলো, বুঝলাম না। সানিম গম্ভীর মুখে বলল, আমি নিজেও জানি না। লায়লা হাসি মুখেই বলল, এখন এসব বাদ দে, ডিলটা যে আমরা পেয়েছি এটাই অনেক। হাজাল মাথা নাড়িয়ে বলল। সানিম আর কোনো কথাই বলল না। এইভাবে দিনটা পার হলো। রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছে। জান ভুলেও তাকায়নি সানিমের দিকে। সানিম জানের দিকে তাকিয়েছিল, বাট জান তাকায়নি। জান খাবার খেয়ে উপরে চলে গেল। সানিমের সহ্য হচ্ছে না জানের ইগনোর, তাই সানিম খাবার রেখে উঠে গেল। পেছন থেকে তরুণা বেগম বলল, সানিম, না খেয়ে কোথায় যাচ্ছিস? সানিম পেছন ঘুরে তার মাকে বলল, আমি আর খাবো না, বলেই উপরে চলে গেল। পেছন থেকে সবাই ডাকলো, কিন্তু কারো ডাকে সাড়া দিল না। সানিম রেগে বোম হয়ে আছে। আর জান রুমে এসে হাসতে হাসতে শেষ। জান সানিমের মুখ দেখে বুঝে গেছিল যে সানিম তার উপর কতটা রেগে আছে। জান হাসতে হাসতে বলল, কেমন দিলাম সানশাইন? এটা তো টেইলার মাত্র, পিকচার আবি বাকি হে মেরা বউ। জান মুস্কি হেসে ডিফানে বসলো। তখনই জানের ফোনে মেসেজ আসলো। সানিম জানকে মেসেজ করেছে, 2 মিনিটের মধ্যে ছাদে আয়। জান মেসেজটা পড়ে হাসলো। তারপর 2 মিনিট না, 5 মিনিট পর ছাদে গেল। পাসওয়ার্ড দিতে দরজা খুলে গেল। জান রুমে গিয়ে দেখে সানিম সোফায় বসে কাজ করছে ল্যাপটপ নিয়ে। জান সানিমের পাশে গিয়ে বসলো। সানিম বলল, 3 মিনিট লেট করেছিস। জান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে। সানিম রাগী চোখে তাকালো। জান শান্ত দৃষ্টিতে সানিমের চোখের দিকে তাকিয়ে রইল। সানিম জানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল। জান বাঁকা হেসে বলল, কি জন্য ডেকেছো বলো? সানিম ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, তোর মনে হয় অনেক তাড়া? আমার অনেক তাড়া, রুমে বউ রেখে আসছি তো, তাড়াতাড়ি না গেলে বকবে। সানিম রাগী চোখে জানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বলবি না জান, নয়তো মেরে ফেলবো। জান বিড়বিড় করে বলল, আমি তো মরতেই চাই তোমার স্পর্শে বারংবার,
তবে সেটা হবে ভালোবাসার মরণ। কথাটা বলে জান পকেট থেকে চকলেট বের করে খেতে লাগলো। সানিম জানকে কিছু বলতে যাবে তার আগেই জান একটু চকলেট সানিমের মুখে ঢুকিয়ে দিল। সানিম রাগী চোখে তাকিয়ে চকলেট খেতে লাগলো। জান চকলেট খাচ্ছে আর হাসছে।